The students আমরা আজকে হুইটস্টোন ব্রিজ ডিসকাস করব। ওকে, তো এর আগের ক্লাসে আমরা কেসিএল এবং কেভিএল সম্পর্কে ডিসকাস করেছি এবং হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা আমরা বেসিক্যালি কেসিএল বা কেভিএল এর সাহায্যে প্রমাণ করতে পারি। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজের যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটা কীভাবে করতে হয়, বিশেষ করে যে ওয়ার্কিং ফর্মুলাটা আমরা ইউজ করি এক্সপেরিমেন্টে, সেই ওয়ার্কিং ফর্মুলাটা এখানে প্রমাণ করা হবে থিওরি পার্টে। এক্সপেরিমেন্টে যেটা করা হয় আমি প্রথমে আগে সেটা বলি, তারপর আমরা থিওরি পার্টটাতে যাব। আমি এখানে দুটো সার্কিট দেখিয়েছি। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো সার্কিট রয়েছে, একটা সার্কিট একটা সার্কিট। এটা বেসিক্যালি সিম্বলিক সার্কিট, কিন্তু ল্যাবে অ্যাকচুয়ালি এই সার্কিটটা দেখতে পাওয়া যায়। যদিও বিভিন্ন ল্যাবে সার্কিট ডিজাইনটা বিভিন্ন রকম হয়, বাট মোটামুটি একটা কমন সার্কিট ধরে আমরা যদি চলি তাহলে এটা আমরা বলতে পারি যে এই সার্কিট একটা কমন সার্কিট। ওকে, তো প্রথমে আমরা এই সিম্বলিক সার্কিটটা দেখি। সিম্বলিক সার্কিটটা দিয়ে আমি প্রথমে ডিসকাস করি যে কি করা হবে, তারপর আমি এই সার্কিটটাতে কীভাবে কি কানেকশন হয় একটু বলব। তো বেসিক্যালি হুইটস্টোন ব্রিজ কি, হুইটস্টোন ব্রিজের সাহায্যে বেসিক্যালি রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়, কোনো অজানা রোধ আমরা নির্ণয় করতে পারি। যেমন আমি তোমাদের ক্লাসে বলেছিলাম কার্বন রেজিস্ট্যান্সের কথা। এখানে দেখতে পাচ্ছ যে এ একটা কার্বন রেজিস্ট্যান্স রয়েছে, এ একটা কার্বন রেজিস্ট্যান্স রয়েছে এবং এ একটা কার্বন রেজিস্ট্যান্স রয়েছে। এবং কার্বন রেজিস্ট্যান্সের উপরের এই কালারগুলো থেকে কীভাবে এই কালার কোডটা ইউজ করে আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি সেটা আমরা আগেই পড়েছি। তাহলে বুঝতেই পারছো এই কালার কোডটা, এই কালারটা দেখে কালার কোডের সাহায্যে আমরা এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে পারবো। তার মানে কি এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা এগুলো আমাদের নন রেজিস্ট্যান্স। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে দেখো, এটা তো কোনো কালার কোড নেই, তার মানে আমরা এই রেজিস্ট্যান্সটা কত বলতে পারবো না, মানে এটা অজানা রোধ। তাহলে আমরা এই অজানা রোধটা নির্ণয় করব। এবং এখানে আর একটা রেজিস্ট্যান্স লাগানো আছে দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে যে এটা রিওস্ট্যাট, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এখানে এই যে দেখতে পাচ্ছ এই নবটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারবো। এটা প্যাচ টাইপের, হ্যাঁ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো এই বাহু। তাহলে এখানে টোটাল কটা রেজিস্ট্যান্স রয়েছে? 1 2 3 4, চারটা রেজিস্ট্যান্স। তার মধ্যে দুটো রেজিস্ট্যান্স আমাদের নন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমাদের অজানা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাও আমাদের আসলে জানা রেজিস্ট্যান্স। কেন এই রেজিস্ট্যান্সে জানা রেজিস্ট্যান্স? তার কারণ হচ্ছে এটা আমরা চেঞ্জ করছি। যেরকম এই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে ফিক্সড, এই কালার কোড থেকে আমরা যা মান বের করবো সেগুলো সর্বদাই ফিক্সড থাকবে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা কী করতে পারবো, আমরা ভেরি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। কিন্তু চেঞ্জ করে কততে পৌঁছেছি সেটা তো আমরা জানবো অবশ্যই। তার মানে এই রেজিস্ট্যান্সটা আসলে জানা রেজিস্ট্যান্স বা নন রেজিস্ট্যান্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে যে চারটা রেজিস্ট্যান্স রয়েছে তার মধ্যে তিনটে রেজিস্ট্যান্স আমাদের নন রেজিস্ট্যান্স আর একটি রেজিস্ট্যান্স আমাদের আননোন রেজিস্ট্যান্স। এই আননোন রেজিস্ট্যান্সটার রেজিস্টারটা রেজিস্ট্যান্স কত সেটা আমরা নির্ণয় করব। এখানে দেখতে পাচ্ছ মাঝখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। এই গ্যালভানোমিটারের সাহায্যে কি করা যাবে, এই সার্কিটটাতে কারেন্ট কত সেটা পরিমাপ করা যাবে। এই দেখো গ্যালভানোমিটারের কাঁটাটা প্রাথমিক অবস্থায় এখানে একদম শূন্য দাগের কাছে আছে। তাহলে গ্যালভানোমিটার এই দিকেও বিক্ষেপ হতে পারে অথবা এই দিকেও বিক্ষেপ হতে পারে, সেটা কারেন্টের ডিরেকশন অনুযায়ী নির্ভর করবে। তাহলে এটাও একটা রেজিস্ট্যান্স বলতে পারি, যেহেতু এটা একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টেরও একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই রেজিস্ট্যান্সটা আমাদের জানা থাক বা না জানা থাক তার উপরে কোনো নির্ভর করবে না সার্কিটটা, আমরা একটু পরে সেটা বুঝতে পারবো। বাট বেসিক্যালি যদি বলা হয় হুইটস্টোন ব্রিজ, তাহলে হুইটস্টোন ব্রিজ কিন্তু পাঁচটা সার্কিটের পাঁচটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাহুতে চারটা রয়েছে আর মাঝখানে একটা রয়েছে যেটা হচ্ছে আসলে গ্যালভানোমিটার ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্স। তাহলে এটা 5 রেজিস্ট্যান্স সার্কিট। যে সার্কিটের এই 5 নম্বর রেজিস্ট্যান্স অর্থাৎ যেটা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমাদের সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে কোনো কাজ আসবে না। কেন আসবে না একটু পরে বলবো, বাট কোনো কাজে আসবে না। তাহলে আমরা যদি এই যে চারটা রেজিস্ট্যান্স রয়েছে এই চারটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি আমরা রিলেশনটা জানি তাহলে আমরা আননোন রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে পারবো। এই রিলেশনটা হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টের ওয়ার্কিং ফর্মুলা। তাহলে আমরা যদি অ্যাজিউম করি যে এই রেজিস্ট্যান্সটা সাপোজ পি, এই রেজিস্ট্যান্সটা সাপোজ কিউ, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে যে আর এবং এই রেজিস্ট্যান্সটি এস, আর মাঝখানে গ্যালভানোমিটার আছে যার রেজিস্ট্যান্স জি। তাহলে আমরা এই পি কিউ এবং আর এস এর মধ্যে একটা রিলেশন পাবো। কী রিলেশন পাওয়া যাবে? আমরা দেখব যে গ্যালভানোমিটারের সাম্যাবস্থায়, সাম্যাবস্থা মানে কি,
যখনই আমরা এই সার্কিটটা অন করবো, তো এই ব্যাটারিটা দেওয়া আছে এখানে, ব্যাটারি যখনই আমরা ব্যাটারিটা লাগিয়ে সার্কিটটা অন করবো তখনই সার্কিটের মধ্যে একটা কারেন্ট যাবে। যখনই আমাদের সার্কিটের মধ্যে একটা কারেন্ট যাবে, এই কারেন্টের সাহায্যে এই কারেন্ট এই বাহুটার মধ্য দিয়েও যাবে। যেমন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাবে, তেমন স্বাভাবিকভাবে এই বাহুর মধ্য দিয়েও কারেন্ট যাবে। এবং যখনই কারেন্ট যাবে তখনই এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হবে, হয় এইদিকে না হয় এইদিকে, যে কোনো একদিকে কিন্তু গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হবে। আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে কি করব, আমরা এই প্রথমে আমরা যখনই সার্কিটটা অন করে দিলাম, অর্থাৎ এই ব্যাটারিটা লাগিয়ে দিলাম, তখনই কি হবে, এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যেতে শুরু করবে, প্রবাহ শুরু হয়ে যাবে। এবং এই গ্যালভানোমিটারের একটা আমরা বিক্ষেপ দেখতে পাবো এই সার্কিটের কারেন্ট অনুযায়ী। এবং সেই বিক্ষেপটা যদি সাপোজ এইখানে রয়েছে, তাহলে আমরা এইখানের মানটা দেখে নেবো কত, তাহলে সেই কারেন্টটা বুঝতে পারবো। অথবা এইদিকে রয়েছে, তাহলে এখানে মানটা দেখে নেবো কত, তাহলে সেই কারেন্টটা কত বুঝতে পারবো, গ্যালভানোমিটারের কারেন্টটা কত আমরা বুঝতে পারবো। ওকে, এখন এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, যে রেজিস্ট্যান্স আমরা চেঞ্জ করতে পারবো, ওই রেজিস্ট্যান্সটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটাই হচ্ছে এক্সপেরিমেন্টের মূল ওয়ার্ক। এক্সপেরিমেন্টের যেটা মূল কাজ, সেটা হচ্ছে আমাকে এই রেজিস্ট্যান্সটা, এই নবটা ঘুরিয়ে 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 এমন একটা সিচুয়েশনে নিয়ে আসতে হবে যাতে গ্যালভানোমিটারের মধ্যে কোনো রকম বিক্ষেপ না হয়, অর্থাৎ গ্যালভানোমিটারটা সাম্যাবস্থায় থাকে। গ্যালভানোমিটার কখন সাম্যাবস্থায় ছিল? প্রথমে যখন সার্কিটে কোনো কারেন্ট ছিল না। বাট যখনই আমরা সার্কিটে কারেন্ট নিয়ে যাবো, অর্থাৎ ব্যাটারি যুক্ত করব, তখনই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট আবার যাবে না, এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে করে। সার্কিটটা অন হওয়ার পর, সার্কিট অন হওয়ার পর অবশ্যই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাবে, কিন্তু আমাকে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে করে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসতে হবে যাতে করে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেখায়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়। এই অবস্থাটাকে আমরা এই হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা বলবো, ইকুইলিব্রিয়াম অবস্থা বলবো, নাল সিচুয়েশন বলবো, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সেই অবস্থায় আমরা এই চারটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা রিলেশন পাবো, পি কিউ এবং আর এস এর। কখন পাবো রিলেশনটা? যখন গ্যালভানোমিটারের এই কাঁটাটি শূন্য দাগের মধ্যে থাকবে, শূন্য দাগে থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটার কোনো রিডিং দেবে না। সেটা সেই গ্যালভানোমিটার যে রিডিং দিচ্ছে না, সেটা কি করে আমরা সেই সিচুয়েশনটা তৈরি করলাম, এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে করে। তাহলে এই রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স পাবো, যে রেজিস্ট্যান্সের জন্য আমরা দেখবো যে এখানে কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যাচ্ছে না মানে কি, আসলে আমরা এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে সেম করে দিয়েছি। এটা আমি যখন সার্কিট অ্যানালিসিস করব তখন আবার বলবো যে কীভাবে এই পয়েন্টের পোটেনশিয়াল এবং এই পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে, এবং দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে গেলে কী হবে, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে করে আসলে আমরা কি করতে চাইছি, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল বেসিক্যালি সেম করতে চাইছি। এই দুটো পয়েন্ট যদি সেম পোটেনশিয়াল হয়ে যায়, তাহলে কারেন্ট এদিকে প্রবেশ করবে না, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে কারেন্ট যাবে না। তাহলে কী হবে, কারেন্ট শুধুমাত্র এই পাথগুলো দিয়ে যাবে, মাঝখানের যে পাথটা, সেই পাথটা দিয়ে কারেন্ট যাবে না। এবং তখন কী হবে, গ্যালভানোমিটারের সাম্যাবস্থা দেখা যাবে, এবং সেই সাম্যাবস্থায় আমরা পি কিউ আর এস এর মধ্যে একটা সম্পর্ক পাবো, যে সম্পর্কটা হচ্ছে পি বাই কিউ, পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস। এই সম্পর্কটা আমরা পাবো কখন পাবো, গ্যালভানোমিটারের সাম্যাবস্থায়, যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ থাকবে না। ওকে, তাহলে এই অবস্থায় যেহেতু আমরা আর এর মান জানি, যেহেতু আমরা পি এর মান জানি, যেহেতু আমরা কিউর মান জানি, পি কিউ তো আমরা প্রথমে কালার কোড থেকে নির্ণয় করতে পারছি, আর এই রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করেছি, ক্যাপিটাল আর চেঞ্জ করে করে কত রেখেছি সেটা আমরা জানি। তাহলে আমরা যদি পি জানি, আমরা যদি কিউ জানি, আমরা যদি আর জানি, আমরা অবশ্যই এটা থেকে এস নির্ণয় করতে পারবো। তাই এটাকে আমি বলতে পারি যে এই এক্সপেরিমেন্টার ওয়ার্কিং ফর্মুলা। তাহলে ল্যাবে তোমাদেরকে কী করতে হবে, ল্যাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটি, অর্থাৎ এই যে কালার কোডের যে রেজিস্ট্যান্স দুটো রয়েছে, এই দুটো কালার কোডের রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হয় আমি ক্লাসে শিখিয়ে দিয়েছি, থিওরি ক্লাসে, যে কীভাবে কালার কোড থেকে তোমরা রেজিস্ট্যান্স নির্ণয় করবে। এই দুটো রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে বাই ইউজিং কালার কোড। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করে করে কী করছি, অ্যাকচুয়ালি এটাই এক্সপেরিমেন্ট, যে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে, ক্যাপিটাল রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে করে আমরা এই গ্যালভানোমিটারটাকে সাম্যাবস্থায় নিয়ে আসছি। সেটাই হচ্ছে এক্সপেরিমেন্টের মূল কাজ। গ্যালভানোমিটারটাকে আমাকে সাম্যাবস্থায় নিয়ে আসতে হবে। যখন গ্যালভানোমিটার সাম্যাবস্থায় চলে এলো, তখন দেখতে হবে আর এর মানটা আমার ঠিক কোন পজিশনে আছে, কত আছে আর এর মান। আর এর মানে এখানে রিডিং দেওয়া থাকবে, এই যে নিচটাতে, এখানে যে আমরা ঘোরাচ্ছি যখন নবটা, কোন পয়েন্ট আমাদের এসে থেমেছে সেই অনুযায়ী এখানে লেখা থাকবে। ওকে, এই জায়গাটাতে লেখা থাকবে। হ্যাঁ,
কোন পয়েন্টে কত রেজিস্ট্যান্স সেটা লেখা থাকবে। তাহলে সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, যেই ক্যাপিটাল আর পেয়ে গেলাম, আর অলরেডি আমরা পি আর কিউ কালার করে নির্ণয় করছি, তারপরে এস আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। এখন আমরা থিওরি ক্লাসে কি পড়বো অ্যাকচুয়ালি, এই পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস, এই ফর্মুলাটা কী করে হচ্ছে সেটা আমরা এস্টাবলিশ করবো বাই ইউজিং ওহমস ল, বাই ইউজিং কেসিএল, বাই ইউজিং কেভিএল। তিনটে মেথডই করা যায়। ওকে, পরীক্ষায় কিন্তু এটা উল্লেখ করে দেয় যে কোন মেথডে করতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেসিএল কেভিএল দিয়েই করতে বলে। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের এই যে সাম্যাবস্থা, যে শর্তটা, নিষ্পন্ন অবস্থা যে শর্তটা, যে নাল পয়েন্ট নাল সিচুয়েশনের যে শর্ত, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা নির্ণয় করব। ওকে, তার জন্য আমরা একটা সিম্বলিক সার্কিট আঁকবো, খাতাতে যেরকম আমরা সিম্বলিক সার্কিট আঁকি। আচ্ছা, এই যে সার্কিটটা দেখানো হয়েছে এখানে, এই সার্কিটটা, এটা হুইটস্টোন ব্রিজের একটা বোর্ড, এটা একটা ডিজিটাল একটা সার্কিট আর কি। ওকে, এটার মধ্যে কি করা হচ্ছে, মানে এগুলো ডিজিটাল বলবো না, রেডিমেড সার্কিট একটা বলতে পারি আমি। এই সার্কিট যেমন আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটগুলো আবার ব্রেড বোর্ডেও করা যায়, সেগুলোর এক্সপেরিমেন্টগুলো খুব টাফ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে এরকম একটা রেডিমেড যে এগুলো পাওয়া যায়, সেট আপগুলো পাওয়া যায়, সেগুলো সাধারণত স্কুলে নিয়ে আসা হয়। ঠিক আছে, তাহলে এখানে সুবিধা কি, এই যে সার্কিটটা আমরা এখানে হুইটস্টোন ব্রিজে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে ব্রিজটা, সেটা এখানে দেখানো হয়েছে, এটা পি কিউ আর এস। ওকে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে আসলে, যে তার দিয়ে, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো হবে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো হবে। ওকে, তারপর এই যে আমরা এখানে লাইন দিয়ে দেখানো আছে, এই সার্কিটটা অ্যাকচুয়ালি, এই যে বক্সটা দেখছি, এই বক্সটার ভেতরে একটা সার্কিটটা আছে, নিচে ভেতরে এই বক্সটা করা আছে, বক্সটার ভেতরে সার্কিট কানেকশনটা রয়েছে। ওকে, আর উপরে আমরা এখান থেকে এখানে তার লাগিয়ে কানেকশন, এখান থেকে তার লাগিয়ে কানেকশন, তার লাগিয়ে কানেকশন, যে নব দেওয়া আছে তার লাগিয়ে কানেকশন করতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে গ্যালভানোমিটার রিডিং দেবো, ডাইরেক্ট ডিজিটাল রিডিং উঠবে, হ্যাঁ, অটোমেটিক্যালি। ওকে, এগুলোতে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, এগুলো জাস্ট উপর থেকে তোমরা যদি এক্সপেরিমেন্ট ল্যাবে যাও, তাহলে তোমরা এই ইয়েটা দেখতে পাবে, ইনস্ট্রুমেন্টটা দেখতে পাবে। এছাড়াও ব্রেডবোর্ডে অনেক সময় করা হয়, কিন্তু সেটা অনেক টাফ হয়ে যাবে, পুরো সার্কিটটা বানাতে হবে সেক্ষেত্রে। ওকে, তো সেটা আমাদের স্কুলে সাধারণত সেরকম ধরনের সার্কিট দিয়ে সাধারণত প্র্যাকটিক্যাল করানো হয় না, সাধারণত এরকম রেডিমেড সার্কিট দিয়ে করানো হয়। ওকে, আর এইটা হচ্ছে একটা সিম্বলিক সার্কিটের একটা আপডেটেড ভার্সন দেখানো হয়েছে, জাস্ট এটা একটা অ্যানিমেশন সার্কিট, এটা কিন্তু অ্যাকচুয়াল সার্কিট নয়, বাট এইটা হচ্ছে যে অ্যাকচুয়াল সার্কিটটা। ওকে, এক্সপেরিমেন্ট করতে গেলে তোমরা এই সার্কিটটা দেখতে পাবে। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা হচ্ছে মেন ওয়ার্কিং ফর্মুলা, যেখান থেকে আমরা কি করব, এস এর মানটা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু কত হবে, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাবে কিউ আর ডিভাইড বাই পি। তাহলে পি কিউ আর এর আমরা মান রিডিং নেবো, তারপরে এস বসিয়ে দিলে এস পেয়ে যাবো, তাহলে আমরা এই অজানা রোধটা কত সেটা পাবো। ওকে, এবার আমরা দেখি যে এই হুইটস্টোন ব্রিজ, যে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের যে প্রিন্সিপালটা, সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ওকে, সো কন্ডিশন ফর ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আমরা ডিসকাস করব। কন্ডিশন অফ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। কন্ডিশন অফ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ওকে, তোমরা যদি সার্কিটটা কি সিম্বলিক সার্কিটটা 5টা রেজিস্ট্যান্সের সার্কিট, যেখানে সার্কিটটা সাধারণত এইভাবে দেওয়া আছে, এটা একটা দিয়েছে, একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, আর এই একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি, সাপোজ আমরা এটা এসে নিচ্ছি, যেখানে এ পি কিউ আর এস যেটা খুশি নেওয়া যেতে পারে, পি এটা নিলাম, এটা কিউ নিলাম, আর নিলাম, সেই অনুযায়ী কন্ডিশনটা আসবে আর কি। হ্যাঁ, দেখতে পাবো সেটা আমি দেখতে পারবো, লাস্ট আমি কনক্লুড করবো অবশ্যই যে কীভাবে আমরা ডিমান্ড রাখবো। আচ্ছা, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। ওকে, আর এই দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারি। এই ব্যাটারি যখনই আমরা অন করবো, তখন এটা দিয়ে কারেন্ট যাবে, এই কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখাবে। ওকে, তো আমরা সার্কিটটা কম্পেয়ার করতে পারি এখানের সঙ্গে এই সার্কিটে, জাস্ট এই যে এখান থেকে আছে দুটো ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, এই দুটো পয়েন্টের মধ্যে, আর এই দুটো পয়েন্টের মধ্যে আমরা গ্যালভানোমিটার লাগিয়েছি। একটু খেয়াল করলে দেখতে পাবে যে এই যে
টার্মিনাল পয়েন্ট, এইদিকে দুটো টার্মিনাল পয়েন্ট আছে আর এইদিকে দুটো টার্মিনাল পয়েন্ট আছে, যদি এই দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে গ্যালভানোমিটার লাগানো হয়েছে আর এই দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে ব্যাটারি লাগানো হয়েছে। ওকে, আমরা দেখতে পাবো কন্ডিশনটা কি হলো, গ্যালভানোমিটারের এই পাশে যে দুটো রেজিস্ট্যান্স আছে পি বাই কিউ, আর গ্যালভানোমিটারের এই পাশে যে দুটো রেজিস্ট্যান্স আছে আর আর এবং এস, এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো আমি এই সার্কিটটা এভাবে আঁকতে হবে কোনো মানে নেই, 5 রেজিস্ট্যান্স সার্কিট আমি এইভাবে আঁকতে পারি সিম্পল, আমরা যদি চাই আমরা সার্কিটটা কিন্তু এইভাবে আঁকতে পারি, দিস ইজ পি, ওকে, দিস ইজ কিউ বা আর আমরা যাই বলি, এটার মতোই করছি, তাহলে আমরা এইভাবে বলতে পারি। সেম, এটা হচ্ছে যে পি, এই যে কিউ, আর এবং এস, এই জন্য এটা কানেক্ট করি, এখানে ব্যাটারি কানেক্ট করব, এখানে যদি কারেন্ট আই হয় সাপোজ, এই কারেন্টের দুটো ভাগে ভাগ হবে, একটা এইদিকে যাবে I1, একটা কারেন্ট এইদিকে আসবে I2। যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই I1 কারেন্ট পি এর মধ্য দিয়ে যাওয়ার পরে এই গ্যালভানোমিটারের দিকে চলে আসতে চাইবে, কিছুটা আর এর দিকে যাবে, সিমিলারিটির ক্ষেত্রে তাই হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা এই যে একটা রেজিস্ট্যান্স আমাদের ভেরিয়েবল থাকবে, যেমন আমাদের এখানে কোন রেজিস্ট্যান্সটা ভেরিয়েবল ছিল, আমরা দেখতে পাচ্ছি আর রেজিস্ট্যান্সটাকে আমরা ভেরিয়েবল করেছিলাম। ওকে, আর এসটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে এস হচ্ছে যে আমাদেরকে নির্ণয় করতে হবে হোয়াট ইজ এস, আর রেজিস্ট্যান্সটা আমরা ভেরি করতে পারবো, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি করবো, এই আর রেজিস্ট্যান্সটাকে ভেরি করতে করতে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসবো যাতে করে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়। ওকে, তাহলে যখন এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখনই আমরা বলবো যে গ্যালভানোমিটারটা এই ব্রিজটা ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে তখন এই I1 কারেন্ট ডাইরেক্ট এটা দিয়ে বেরিয়ে যাবে, I2 কারেন্ট ডাইরেক্ট এটা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে I1 কারেন্ট এটা দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবে, I2 কারেন্ট এটা দিয়ে বেরিয়ে যাবে, এই দুজন আবার মিলিত হয়ে এখানে সেই ফাইনালি I কারেন্ট তৈরি করবে। ওকে, তাহলে আমরা এইভাবে ব্যাপারটা দেখাতে পারি। এবার যদি আমি এই পয়েন্টে একটা পোটেনশিয়াল ধরে নিই, তারপর এই পয়েন্টে এ পয়েন্ট, হ্যাঁ এ পয়েন্ট, তারপর যেটা হচ্ছে বি পয়েন্ট, এটা এই পয়েন্টের নাম দিলাম আমি এক্স, এই পয়েন্টের নাম দিলাম ওয়াই। ওকে, তাহলে এক্স পয়েন্টের আমি একটা পোটেনশিয়াল ধরে নিই, তারপর এক্স পয়েন্টের পোটেনশিয়াল আমি ধরলাম ভি এক্স। ওকে, ওয়াই পয়েন্টের পোটেনশিয়াল ধরলাম ভি ওয়াই, আর এখানে এ পয়েন্টের পোটেনশিয়াল ধরলাম ভি এ, এবং বি পয়েন্টের পোটেনশিয়াল ধরলাম ভি বি। বি পয়েন্টের পোটেনশিয়াল ধরছি আমরা ভি বি, ভি বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম আমরা যদি এই দুটো পয়েন্টের মধ্যে ওহমস ল ইউজ করি, প্রথম আমরা এটি মেথড 1 বলি, মেথড 1 আমরা ওহমস ল দিয়ে করব। ওকে, তারপর আমরা কেসিএল এবং কেভিএল দিয়ে করতে পারবো। ওকে, তো মেথড 1 যদি আমরা বলি, তাহলে এখানে আমরা যদি ওহমস ল ইউজ করি তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে মানে ভিএ মাইনাস ভিএক্স, ভিএ মাইনাস ভিএক্স, ওকে, ইকুয়াল টু কত হবে I1 ইন্টু পি, ভি পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু I ইন্টু আর, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে I1 ইন্টু পি, ইকুয়েশন 1। আবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি এ মাইনাস ভি ওয়াই, ভি এ মাইনাস ভি ওয়াই যদি বলি এটা কত কিউ, I2 ইন্টু কিউ, কম ছিল জাস্ট। এবার যদি আমরা এই দুটো পয়েন্টের মধ্যে দেখি ভিএক্স এবং ভিবি, তাহলে ভিএক্স মাইনাস ভিবি সমান ভিএক্স মাইনাস ভিবি ইকুয়াল টু I1 আর। ওকে, ইকুয়েশন 3, এবং ভিওয়াই মাইনাস ভিবি সমান I2 এস। এই চারটা আমাদের সমান। এখন ব্যালেন্স সুইচন ব্রিজ মানে কি ভিএক্স ইকুয়াল টু ভিওয়াই, তাহলে আমরা যদি বলি যে at balanced condition, at balanced situation আমরা বলতে পারি
যে Vx ইকুয়াল টু Vy। ওকে, এখন যদি Vx ইকুয়াল টু Vy হয় তাহলে দেখতে পাচ্ছি এই প্রথম যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ সেম। কেন সেম? কারণ এটা এটা কি, যে VA মাইনাস Vx, এটা হচ্ছে VA মাইনাস Vy। এখন Vx আর Vy যদি সমান হয় তাহলে লেফট সাইডটা অলরেডি সমান আছে, তাহলে রাইটটাও সমান হয়ে যাবে, মানে মাইনাসের পর যে টার্মটা আছে এগুলো সমান হয়ে যাবে। তাহলে এটাও যদি সমান হয়ে যায়, এটাও যদি সমান হয়ে যায়, তাহলে অবশ্যই রাইট হ্যান্ড সাইডগুলো সমান। তার মানে অবশ্যই I1P ইকুয়াল টু I2Q। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো I2 বাই I1 ইজ ইকুয়াল টু P বাই Q। সিমিলারলি যদি আমরা এই দুটো সমীকরণকে লক্ষ্য করি, আবার যদি আমাদের Vx ইকুয়াল টু Vy হয়, তাহলে Vb তো অলরেডি ইকুয়াল আছেই, আবার Vx Vy যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই দুটো সমীকরণের লেফট সাইডটা ইকুয়াল, তার মানে রাইট সাইডটাও ইকুয়াল হবে। তাহলে অবশ্যই I1R ইকুয়াল টু I2S। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে I2 ডিভাইড বাই I1 ইকুয়াল টু R ডিভাইড বাই S। এবার যদি তোমরা দেখো তাহলে এই সমীকরণটা থেকে দেখতে পাচ্ছ I2 ডিভাইড বাই I1 ইকুয়াল টু P বাই Q, এবং এই সমীকরণটা থেকে দেখতে পাচ্ছ I2 ডিভাইড বাই I1 ইকুয়াল টু R বাই S। তাহলে এই দুটো সমীকরণ কম্পেয়ার করে আমরা বুঝতে পারছি, এই দুটো সমীকরণ কম্পেয়ার করলে আমরা বুঝতে পারছি যে বেসিক্যালি যে রিলেশনটা হবে সেটা হচ্ছে P বাই Q ইকুয়াল টু R বাই S। P বাই Q ইকুয়াল টু S। এটা হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কন্ডিশন। ওকে, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কন্ডিশন, যেটা থেকে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারছি। এই যে অ্যানালিসিসটা আমরা করলাম, এই অ্যানালিসিসটা আমাদেরকে অনেক সময় কিরচফস ল দিয়ে করতে বলবো, যেটা আমরা মেথড 2 বলছি। ওকে, মেথড 2 বাই ইউজিং কিরচফস ল। সেকেন্ড মেথড, by using Kirchhoff's law। ওকে, তাহলে Kirchhoff's law ইউজ করে আমরা কীভাবে করতে পারবো, আমাদের আবার সার্কিট আঁকতে হবে। মাঝখানে একটা থাকবে এলিমেন্ট। ওকে, এখন আমরা কারেন্ট ডিস্ট্রিবিউশনটা করে নিই। কারেন্ট ডিস্ট্রিবিউশন আই যাচ্ছে বরাবর। ওকে, এবার এইদিকে হচ্ছে আমাদের এটি পি ছিল, কিউ, আর, এস। ওকে, তাহলে এইদিকে যদি হয় আমাদের I1, এদিকে হচ্ছে I2। এবারে যদি সাপোজ এদিকে এই বরাবর যদি গ্যালভানোমিটার বরাবর কারেন্ট যদি IG হয়, সাপোজ আমরা ধরলাম যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে IG কারেন্ট ফ্লো করছে, তাহলে বাকি কারেন্ট এদিকে যাবে, কত হবে I1 মাইনাস IG কারেন্ট ফ্লো করবে এটা দিয়ে। ওকে, I1 মাইনাস IG কারেন্ট ফ্লো করবে। আবার এটা দিয়ে যদি IG আসে, এটা দিয়ে কত যাচ্ছে I2, তাহলে IG এবং I2 মিলিত হয়ে এইটার মধ্যে দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে যে I2 প্লাস IG। ওকে, এবং এরা আবার যখন মিলিত হবে এখানে IG কেটে যাবে, I1 প্লাস I2 মানে I। অবভিয়াসলি এটা চার্জ কনজারভেশন, যে কারেন্টে এখানে ঢুকছে সার্কিটে ঠিক সেই কারেন্টে সার্কিট থেকে বেরোবে। ওকে, তাহলে এইটা আমরা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা কারেন্ট ডিস্ট্রিবিউশন করে নেব। এবার আমরা এই লুপটার ক্ষেত্রে আবার কেভিএল ইউজ করব, এই লুপটার ক্ষেত্রে আবার কেভিএল ইউজ করব। এখানে কিন্তু আমরা লুপ কারেন্ট ইউজ করিনি, আমরা ব্রাঞ্চ কারেন্ট ইউজ করেছি। লুপ কারেন্ট ইউজ করেও করা যেতে পারে, বাট আমরা এটা ব্রাঞ্চ কারেন্টে ইউজ করেই করবো, এটাই মোস্ট পপুলার মেথড। ওকে, তাহলে আমরা যদি ফার্স্ট এই লুপটাতে কেভিএল ইউজ করি, আমরা কী পাবো, এখান থেকে যদি স্টার্ট করি ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট যাচ্ছি, এটা হবে মাইনাস I1P, মাইনাস I1P, তারপরে ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট যাচ্ছি মাইনাস IG ইন্টু G। ওকে, তারপরে এইখানটা দেখো এখানে কি আছে, আমরা কারেন্টের অপোজিটে যাচ্ছি, তাহলে প্লাস I2 ইন্টু Q হয়ে যাবে ইকুয়াল টু 0। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1।
আবার এই লুপটা যদি আমরা দেখি ইকুয়েশন নাম্বার 2 পাবো। এখান থেকে যদি যাই ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট যাচ্ছি তাহলে I1 মাইনাস আইজি ইন্টু আর হবে, মাইনাস I1 মাইনাস আইজি ইন্টু আর। যখন এদিকে চলে আসছি অপোজিটে যাচ্ছি তাহলে প্লাস হবে I2 প্লাস আইজি ইন্টু আর। আবার এইখানে অপোজিটে যাচ্ছি, এদিক থেকে যখন এদিকে যাচ্ছি এটাও অপোজিটে, তাহলে প্লাস আইজি ইন্টু জি ইকুয়াল টু 0%। ওকে, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেলাম, কিন্তু এটা সাম্যাবস্থায় নয়। ব্রিজ যদি সাম্যাবস্থায় থাকে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আইজি ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা আবার বলবো যে সাম্যাবস্থায় একটা ব্যালেন্স সিচুয়েশন, at balanced condition Ig equal to 0, Ig equal to 0। তাহলে Ig যদি 0 হয় সেক্ষেত্রে ফার্স্ট 1 নম্বর সমীকরণে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে কত পাবো? অনলি মাইনাস I1p প্লাস I2q ইকুয়াল টু 0। দ্যাট মিনস মাইনাস I1p ইকুয়াল টু minus I2q, that means I1 divided by I2 is equal to q by p, or I2 divided by I1 equal to p by q, এটা একটা আমরা সিচুয়েশন পাচ্ছি। ইকুয়েশন নাম্বার 3 বলতে পারি। আমরা আরেকটা সিচুয়েশন পাবো, এখান থেকে এখানে যদি IG ইকুয়াল টু 0 করি এই টার্মটা 0 হবে, এই টার্মটা 0 হবে, এই টার্মটা 0 হবে। তাহলে এখানে কত হবে? মাইনাস I1 আর এখানে থাকবে দুবার I হয়ে গেল কি করে? এস হবে, ওকে, প্লাস I2s ইকুয়াল টু 0। তার মানে কি মাইনাস I1 আর ইকুয়াল টু মাইনাস I2s। এখানে যদি আমরা I2 ডিভাইড বাই 1 করি পাচ্ছি আর বাই এস। ইকুয়েশন নাম্বার 4। আবার যদি আমরা ইকুয়েশন নাম্বার 3 এবং ইকুয়েশন নাম্বার 4 কে কম্পেয়ার করি আর পাবো p বাই q ইকুয়াল টু আর বাই এস। সেম সিচুয়েশন আমরা পাচ্ছি বাট ডিফারেন্ট মেথডে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে হুইটস্টোন ব্রিজের যে প্রিন্সিপালটা সেটা প্রমাণ করতে হবে থিওরিতে, বাট প্র্যাকটিক্যালি কি আমরা এইটাকে ইউজ করে জাস্ট আমরা এক্সটা নির্ণয় করছি। এবং মেথডটা তো আমি বললামই, মেথডটা কি জাস্ট ব্রিজটাকে ব্যালেন্সড কন্ডিশনে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? ব্যালেন্সড কন্ডিশনে যদি না নিয়ে আসি তাহলে তো আমরা এখানে IG 0 পাবো না, বা আগে যেটা Vx ইকুয়াল টু Vy করলাম সেটাও করতে পারবো না, তাহলে আমাদের এই সমীকরণটি আসবে না। তাহলে ওয়ার্কিং ফর্মুলাটা ডিপেন্ডই করছে ব্যালেন্সড কন্ডিশনের জন্য, তাই আমরা ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে করে ব্যালেন্সড কন্ডিশনে নিয়ে আসছি। ওকে, এবার আমরা এই যে হুইটস্টোন ব্রিজ সম্পর্কে যে পড়লাম, যে এক্সপেরিমেন্টটা করলাম, এই এক্সপেরিমেন্টের কতগুলো ড্রব্যাকস আছে, কিছু সুবিধা কিছু অসুবিধা থাকবে, যেরকম এক্সপেরিমেন্টে থাকে এরকম এই এক্সপেরিমেন্টও কিছু ড্রব্যাকস আছে, কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, সেগুলো আমি বলবো। তার আগে আমরা কয়েকটা অল্টারনেটিভ হুইটস্টোন ব্রিজের সার্কিট পড়ি। অল্টারনেটিভ হুইটস্টোন ব্রিজ সার্কিট। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ সার্কিট থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে? হুইটস্টোন ব্রিজের এই যে মেথড বলছি, এই KCL বা KVL দিয়ে, যেটা আমরা বলছি কিরচফস ল দিয়ে প্রমাণ করতে পারে পরীক্ষাতে। তাছাড়াও আমাদের এই কন্ডিশনটা দিয়ে অঙ্ক দিতে পারে p বাই q ইকুয়াল টু আর বাই এস। তাছাড়াও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। যদি আমরা দেখি কোনো সার্কিটে যখনই 5 রেজিস্ট্যান্সের সার্কিট দেখবো এরকম আকার যদি আমরা খুঁজে পাই, তাহলে প্রথমে আমাদেরকে সন্দেহ করতে হবে এটা হুইটস্টোন ব্রিজ হতে পারে। হুইটস্টোন ব্রিজ হলে সুবিধা কি? 5 রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্সকে আমরা বাদ দিতে পারবো। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে বোঝা যাবে যে কীভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো হুইটস্টোন ব্রিজের সাহায্যে। ওকে, সাপোজ আমাদের যদি এটাই যদি করতে দেয়, সাপোজ আমাদের একটা সার্কিট দিলে, এখানে সাপোজ 5টা রেজিস্ট্যান্স আছে। ওকে, জিজ্ঞেস করা হলো এ বিন্দু এবং বি বিন্দু যে তুল্য রোধ, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা নির্ণয় করো। সাপোজ আমরা বললাম যে এ রেজিস্ট্যান্সটা হচ্ছে R, এ রেজিস্ট্যান্সটা হচ্ছে R, এ রেজিস্ট্যান্সটা হচ্ছে R, এ রেজিস্ট্যান্সটা হচ্ছে R এবং এ রেজিস্ট্যান্সটাও হচ্ছে R।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব রেজিস্ট্যান্সগুলো আর, তাহলে নিশ্চয়ই পি বাই কিউ এবং আর বাই এস রেশিওটা মানছে, কারণ আর ডিভাইড বাই আর ইকুয়াল টু আর ডিভাইড বাই আর, অবশ্যই। তাহলে আমরা বলতে পারি এই যে সার্কিটের যে এই রেজিস্ট্যান্সটা রয়েছে মাঝখানে, এই রেজিস্ট্যান্সটার কোনো ভ্যালু নেই সার্কিটে। কারণ কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি হয়ে যায় একবার, তার মানে কি এই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে? তখন এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়ে যাবে জাস্ট মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকবে না। তখন কী হবে, আমাদের এই প্রবলেমটা একদম ইজি হয়ে যাবে। তখন আমরা সুন্দর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো, কারণ এই দুটো সিরিজ আছে, এই দুটো সিরিজ আছে এবং তার সঙ্গে পরস্পর প্যারালালে আছে। যদি সাপোজ এইভাবে দেয়, সাপোজ এটা দিয়ে দিল 2R, ওকে, এটা দিল 3R, এটা দিল সাপোজ 4R, এটা দিল সাপোজ 6R, তখন আমরা দেখবো যে এটা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটা মানছে কি মানছে না, সেটা আমরা কী করে বুঝতে পারবো? অনুপাত নিতে হবে। 2R ডিভাইড বাই 3R, এদিকে নিচ্ছি 4R ডিভাইড বাই 6R, এটা দেখছি 2/3, এটাও দেখছি 2/3, তার মানে এটা মানছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তার মানে তখনও এই মাঝখানের সার্কিটটা বাদ যাবে, তখন এটা কত হয়ে যাবে? 2R, এটা হয়ে যাবে 4R, এটা হয়ে যাবে 3R, এটা 6R, তখন এটা দুজন সিরিজে আছে, 4 2 6, এটা দুজন সিরিজে আছে, 6 3 9, এবং 6 আর 9 প্যারালালে আছে। কিন্তু যদি বাই চান্স সাপোজ এইটাকে আমি 6 করে দিই আর এইটাকে 4 করে দিই, তখন কিন্তু হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল মানছে না, এটা তখন 3 এর 2 হয়ে যাচ্ছে। যদি এই দুটোর রেশিও এবং এই দুটোর রেশিও সেম না হয়, তাহলে কিন্তু আমরা এই সার্কিটটা থেকে এই সার্কিটটাতে কনভার্ট করতে পারবো না। তাহলে যদি 5 রেজিস্ট্যান্স সার্কিটের হুইটস্টোন ব্রিজ সার্কিট দেয় এবং যদি আমাদেরকে সেখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে চেক করতে হবে যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কিনা। যদি হয় তবেই কিন্তু আমরা এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারবো, তাছাড়া কিন্তু করা যাবে না, অন্য পদ্ধতিতে করতে হবে, সে পদ্ধতি আমি পরে বলবো, ওকে। আর যদি পরীক্ষাতে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 5 রেজিস্ট্যান্স সার্কিট পরীক্ষাতে অন্তত যেগুলো দেয়, সেই 5 রেজিস্ট্যান্স সার্কিটে সাধারণত মানে মোস্ট অফ দ্য কেস আমরা দেখি যে 5 রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সেটা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল মেনে চলে, ওকে। এছাড়াও হুইটস্টোন ব্রিজের আরও কতগুলো অল্টারনেটিভ সার্কিট আছে। তার আগে যদি আমরা এইখানে যাই, একটা বিশেষ বিষয় আমরা এখানে ডিসকাস করে নেব হুইটস্টোন ব্রিজ সম্পর্কে। যে হুইটস্টোন ব্রিজের আমি প্রথমেই বললাম, হুইটস্টোন ব্রিজের যদি আমরা এই সার্কিটের যদি আমরা বিশেষ করে এই ফর্মুলাটা দেখি, যেটা আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা, যেটা আমাদের রয়েছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এই ফর্মুলাটা আর যদি আমরা এইভাবে লিখি, সাপোজ পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, দুটো সেম। পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস মানে কি? অ্যাকচুয়ালি পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, দুটো সেম বিষয়। পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, তাহলে দেখো এই দুটোর অনুপাতও কিন্তু হচ্ছে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। তাহলে কি হয়? এই দুটোর অনুপাত, না হলে কি এই দুটোর অনুপাত, এই দুটোর অনুপাত, ওকে। এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় এখানে। কেন বলছি আমি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। তার ফলে সুবিধা কি না, এই যে দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্টের মধ্যে আমরা গ্যালভানোমিটারটি ইউজ করেছি, তাহলে সেখানে যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আসে, যদি গ্যালভানোমিটারটা এই দুটো পয়েন্টের জায়গায় যদি আমরা এই দুটো পয়েন্ট ইউজ করি, মানে এইখানে যদি গ্যালভানোমিটারটা ইউজ করি এইখানে, ওকে, তখন কি করবো? ব্যাটারিটা এখানে ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে ব্যাটারিটা ইউজ করতে হবে উপরে। তখন আমরা এই সার্কিটটা এখানে কানেকশনটা খুলে দেবো, দিয়ে পরে কি করবো? ব্যাটারিটা ওইদিকে লাগিয়ে দিই, ব্যাটারিটা এদিকে লাগিয়ে দিই, এখানে ব্যাটারি লাগিয়ে দিতে পারি, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে। তাহলে এখন কি হলো? এই দুটো পয়েন্টের মধ্যে আমরা ব্যাটারি লাগিয়ে দিলাম, এই দুটো পয়েন্টের মধ্যে গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, তাহলে কত? পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। আর আমরা দেখতে পাচ্ছি যে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস হচ্ছে, আবার পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এসও তাই। তার মানে আলটিমেটলি কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে যদি আমরা হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার এবং ব্যাটারির যে অবস্থান সেটা অদল বদল করে দিই, ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ যে দুটো পয়েন্টের মধ্যে গ্যালভানোমিটার ছিল সে দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারি জুড়ে দিই, আর যে দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারি ছিল সে দুটো পয়েন্টের মধ্যে দিয়ে গ্যালভানোমিটার জুড়ে দিই, তাহলে কিন্তু মেন যে ব্যালেন্সড কন্ডিশন হুইটস্টোন ব্রিজের কোনো চেঞ্জ হবে না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে যে যদি আমরা গ্যালভানোমিটার এবং ব্যাটারির অবস্থানকে অদল বদল করে দিই, তাহলে কি হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনের কোনো রকম চেঞ্জ হয়? অ্যান্সার অবশ্যই না। তার কারণ এই দুটো সেম, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে যায়, পি বাই আর ইকুয়াল টু
এস होता है। ওকে, আচ্ছা এছাড়াও তাহলে আমরা এখানে অন্তত পক্ষে দুটো সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিট কখনো এরকমভাবে আঁকা থাকতে পারে, কখনো এরকমভাবে আঁকা থাকতে পারে, কিন্তু যাই থাকুক না কেন সেটা আসলে হুইটস্টোন ব্রিজই বটে। ওকে, এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজের কিছু অল্টারনেটিভ সার্কিট আছে। ওকে, হুইটস্টোন ব্রিজের কিছু অল্টারনেটিভ সার্কিট আছে ওই দুটো ছাড়াও। যেরকম হচ্ছে যদি আমরা এইভাবে সার্কিট আঁকি, ওকে, এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজই বটে, এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজই বটে। ওকে, কী করে হুইটস্টোন ব্রিজ? না সেক্ষেত্রে হচ্ছে এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এবং মাঝখানে এটা হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আমরা জি বলতে পারি। পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি হয় তাহলে এটা গ্যালভানোমিটার, তাহলে কী হবে? এটা হুইটস্টোন ব্রিজ। সিমিলারলি এটাও কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। কী করে হুইটস্টোন ব্রিজ সার্কিট বলছি? এটাও একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট অবশ্যই। এক্ষেত্রে এই পয়েন্টটা যদি আমরা এই দিকে নিয়ে আসি তুলে, ওকে, তাহলে আমরা দেখবো যে এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে মাঝখানে রেজিস্ট্যান্সটা। এই পয়েন্টটা এই তারের এই অংশটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, ওকে, তাহলে এইখানে চলে আসবে। এই অংশটা যদি এইখানে চলে আসে তাহলে এটা মিডিল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যেটা জি। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হলে কী হবে? হুইটস্টোন ব্রিজ হবে। তাহলে প্রথমে আমাকে এরকম 5 রেজিস্ট্যান্স সার্কিট দেখলেই আমাকে সন্দেহ করতে হবে যেটা হুইটস্টোন ব্রিজ হতে পারে। আর যখনই হুইটস্টোন ব্রিজ হবে তখন আমাদের সুবিধা হয়ে যাবে, কারণ আমরা মাঝখানে রেজিস্ট্যান্সটাকে ইগনোর করতে পারবো এবং আমরা খুব সহজেই তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। ওকে, এছাড়া হুইটস্টোন ব্রিজের কী কী সমস্যা আছে, অর্থাৎ হুইটস্টোন ব্রিজের সাহায্যে কী কী নির্ণয় করা যায় না, যেমন মেন যেটা বিষয় যে হুইটস্টোন ব্রিজের সাহায্যে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের রেজিস্ট্যান্সে নির্ণয় করা যাবে। আমরা যে এস রেজিস্ট্যান্সটাকে নির্ণয় করতে চাইছি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এর, এখানে যে আমাদের যেটা আননোন রেজিস্ট্যান্স ছিল এস রেজিস্ট্যান্সটা, এই এস রেজিস্ট্যান্সটা যে আননোন রেজিস্ট্যান্সটা সেটা কত হলে নির্ণয় করতে পারবো? যে কোনো রেজিস্ট্যান্স কিন্তু নির্ণয় করতে পারবো না। সেই মানটা হতে হবে 1 থেকে 1000 মধ্যে, মোটামুটি 1 থেকে 1000 ওহমের মধ্যে। এটা কোনো শার্প বাউন্ডারি নেই, হ্যাঁ, যে 0.99 হলে হবে না বা 1001 হলে হবে না, কোনো শার্প বাউন্ডারি নেই। বাট মোটামুটি 1 থেকে 1000 ওহমের মধ্যে যদি রেজিস্ট্যান্সটা হয় তবেই সেটা আমরা পরিমাপ করতে পারবো। কিন্তু যদি খুব বেশি রেজিস্ট্যান্স হয় তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, যদি খুব বেশি রেজিস্ট্যান্স হয়, সাপোজ আমি আবার সার্কিট এঁকে নিচ্ছি, ওকে, তাহলে পি কিউ আর এস, যদি খুব বেশি রেজিস্ট্যান্স হয়, সাপোজ এস রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয় তাহলে কি হবে? এইদিকে যেহেতু রেজিস্ট্যান্সটা খুব বেশি, তাহলে কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট এইটা দিয়ে চলে যেতে চাইবে, এই দিকে কারেন্ট কিন্তু এই ব্রাঞ্চটাতে কিন্তু কারেন্ট আসতে চাইবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি হবে? এই হুইটস্টোন ব্রিজটাকে আমরা ব্যালেন্স অবস্থায় আনতে খুব কষ্ট হবে, কারণ যদি এইদিকে রেজিস্ট্যান্সটা খুব বেশি হয়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা এত সহজে আসবে না। তার মানে সেই কন্ডিশনটা না এলে কী হবে? এই গ্যালভানোমিটারের যে কাঁটার যে বিক্ষেপটা, যে শূন্যতা আগে সেটা আমরা রাখতে পারবো না, মানে এক্সপেরিমেন্ট আমরা শুরুই করতে পারবো না। ওকে, এবং বেশি যদি রেজিস্ট্যান্স হয় তাহলে হিটিং ইফেক্টের একটা ঘটনা ঘটবে। হিটিং ইফেক্টের জন্য রেজিস্ট্যান্স আবার চেঞ্জ হতে পারে। ওকে, জুলের সূত্র অনুযায়ী সেক্ষেত্রে আমাদের যে আই স্কোয়ার আর টি, এই হিটিং ইফেক্টের জন্য এটা লস হবে, এনার্জি লস হবে। তাছাড়া মেন যেটা বেসিক বিষয় সেটা হচ্ছে যে যদি বেশি কারেন্ট হয় তাহলে ওইটা দিয়ে যেতেই যাবেন, কারেন্ট ওপেন সার্কিটের মতো আচরণ করবে যদি খুব বেশি রেজিস্ট্যান্স হয়। আবার যদি খুব কম রেজিস্ট্যান্স হয় তখন ক্লোজ সার্কিটের মতো আচরণ করবে, শর্ট সার্কিটের মতো আচরণ করবে, অর্থাৎ তখন এই দিক দিয়ে বেশি কারেন্ট চলে আসতে চাইবে। মানে কারেন্টের যে ডিস্ট্রিবিউশন সেটা একটা ইমব্যালেন্স তৈরি হবে। অর্থাৎ এইখানে যে কারেন্টটা যেটা ডিস্ট্রিবিউট হবে না, এই ডিস্ট্রিবিউটটা যদি মোটামুটি কাছাকাছি থাকে, অর্থাৎ যদি প্রায় সমান সমান হয় তাহলে সেটা খুব তাড়াতাড়ি আমরা ব্যালেন্স নিয়ে আসতে পারবো ব্রিজটাকে, ওই আটটাকে চেঞ্জ করে করে। ওকে,
সেই জন্য আমরা বলি যে এই যে পি কিউ আর এস এই মানগুলো যদি খুব কাছাকাছি হয়, অর্থাৎ পি প্রায় ইকুয়াল টু কিউ প্রায় ইকুয়াল টু আর প্রায় ইকুয়াল টু এস যদি হয়, তাহলে কিন্তু এই ব্রিজটা খুবই ইফেক্টিভ হবে। এবং তখন এই ব্রিজটাকে বলা হয় সুবেদি, তখন এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজের একটা সুবেদিতার শর্ত। সুবেদিতার শর্ত। তাহলে যদি কোয়েশ্চেন হয় যে হুইটস্টোন ব্রিজের সুবেদিতার শর্ত কি, না এই চারটা রেজিস্ট্যান্সকে মোটামুটি প্রায় সমান হতে হবে। ওকে, তাছাড়া কি হবে, যদি যদি এই পি কিউ আর এবং এস যদি প্রায় সমান হয়, তাহলে যেমন সুবিধে করবো আমরা, তাছাড়া সুবিধাতে আর একটা শর্ত আছে, সেটা যে কিনা এই গ্যালভানোমিটারটাকেও সুবিধে দিতে হবে। তাহলে গ্যালভানোমিটার আবার সুবিধার কি শর্ত আছে, সেটা আমরা গ্যালভানোমিটার যখন পড়বো, আমরা ম্যাগনেটিজমে তখন বলবো। বাট গ্যালভানোমিটার সুবিধে দিয়ে কথাটার অর্থ হচ্ছে যে খুব কম কারেন্টেও গ্যালভানোমিটারটা রেসপন্স করবে। অর্থাৎ যদি যদি খুব কম কারেন্টে গ্যালভানোমিটার রেসপন্স না করে, তাহলে তো আমরা ভাববো যে ব্রিজটা সাম্যাবস্থায় চলে এসছে। আসলে হয়তো সাম্যাবস্থায় আসেইনি, কিন্তু আমরা দেখছি যে খুব কম কারেন্ট যাচ্ছে, তখন যদি গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ না দেখায়, আমরা কি বুঝবো, সাম্যাবস্থায় চলে এসছে। তার মানে কি, খুব কম কারেন্টও যদি হয় সার্কিটের মধ্যে, তবুও গ্যালভানোমিটারকে রেসপন্স করতে হবে, নাহলে আমরা বুঝবো কি করে যে সাম্যাবস্থায় এসছে কি না আসেনি। যদি কারেন্টটা জিরো হওয়ার আগেই ও রেসপন্স করা স্টপ করে দেয়, খুব কম কারেন্ট যদি মাপতে না পারে, যদি সেন্সিবল না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কখন সাম্যাবস্থায় এসছে বুঝতেই পারবো না। সাম্যাবস্থায় আসার আগেই আমরা ভাববো সাম্যাবস্থায় চলে এসছে। তাই গ্যালভানোমিটারটিকেও সুবেদি হতে হবে, অর্থাৎ গ্যালভানোমিটারটি খুব কম কারেন্টেও রেসপন্স করবে। ওকে, তখন আমরা এই হুইটস্টোন ব্রিজটাকে একটা সুবেদি হুইটস্টোন ব্রিজ বলবো, যেটাতে খুব অ্যাকুরেটভাবে আমরা এসের মানটা নির্ণয় করতে পারবো। অবশ্যই সেই মানটা মধ্যম মানের মান রোধ হতে হবে। ওকে, এইটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিট সম্পর্কে অল অ্যাবাউট। এবার এই হুইটস্টোন ব্রিজের যে সার্কিট প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের উপরই আমরা কিন্তু মিটার ব্রিজটাও করতে পারবো। ওকে, তো মিটার ব্রিজটা আমি নেক্সট ক্লাসে করবো। ওকে, থ্যাংক ইউ।